নিস্তব্ধ রাত, কিন্তু শহরের চওড়া রাস্তাগুলো এখনো ব্যস্ত। সবাই ব্যস্ত, নগরীতে ছুটে চলছে অবিরাম। হঠাৎ গাড়ি থেমে যাওয়ায় আরজু চমকে উঠে। সামনে তাকিয়ে দেখে নাহিদের বাড়ির সামনে গাড়ি থেমেছে। আরজু এতক্ষণ হাজারো চিন্তায় ডুবেছিল। বাবা মা চলে যাবার পর খালামণিকে সব সময় পাশে পেয়েছে। খালুজান বরাবর বন্ধুর মতো তার সাথে মিশেছে। নিজের আপন ভাই বোন না থাকলেও অবনীর জন্য কখনো সেই অভাব বোধ করেনি। আর শুভ ছিল তার মুখের হাসির অন্যতম কারণ। এই ছেলেটার জন্য আরজু কখনোই মন খারাপ করে বসে থাকতে পারেনি। অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে তাকে হাসিয়েই ছাড়বে। আজ সবাইকে ছেড়ে এক অজানা জগতে ছুটে চলছে। সেই জগৎ তাকে কিভাবে গ্রহণ করবে আরজুর জানা নেই। ভীষণ ভয় হচ্ছে আরজুর। পারবে তো পাশের মানুষটির যোগ্য হয়ে উঠতে? পাশের মানুষটিকে সে ভীষণ ভালোবাসে। কেন বাসে আরজুর জানা নেই। মানুষটিকে দেখে আরজু হৃদয় টান অনুভব করেছে। হৃদয় অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হয়েছে। এমনটা আগে কখনোই কোনো পুরুষকে দেখে হয়নি। হয়তো সৃষ্টিকর্তা এই মানুষটার সাথেই তার ভাগ্য লিখে রেখেছিল। তাই তো আরজু মানুষটার প্রেমে এতটা উন্মাদ হয়ে উঠেছে। মানুষটি আজ তার সবচাইতে আপন। মানুষটির সাথে সে এই দুনিয়ার সবচাইতে সুন্দর, মধুর আর পবিত্র সম্পর্ককে জড়িয়ে আছে। কিন্তু মজার বিষয়, এই মানুষটি সম্পর্কে আরজু তেমন কিছুই জানে না। এমনকি আরজু আজ প্রথম নিজের শ্বশুরকে দেখেছে। নাহিদের নিজের পার্সোনাল লাইফ নিয়ে পাবলিকের মধ্যে কৌতূহলের শেষ নেই। কিন্তু নাহিদ বরাবর নিজের পার্সোনাল লাইফ সবার আড়ালে রাখতে পছন্দ করে। তাই তো বাকি সবার মতো আরজু নিজেই মানুষটি সম্পর্কে তেমন কিছু জানে না। আরজুর ধ্যান ভাঙে নাহিদের ডাকে। নাহিদ তার সামনে দরজা খুলে দাঁড়িয়ে আছে। আরজু এক পলক সেদিকে তাকিয়ে বাইরে বেরিয়ে আসে। সামনের বাড়িটি আগে একবার দেখলেও আজ রাতের আধারে ঝলমলে আলোর খেলায় বেশ আকর্ষণীয় লাগছে। সদর দরজায় আসতেই আরজু দেখল সুমি আর আশফি দাঁড়িয়ে আছে। আরজুকে দেখেই আশফি লম্বা করে সালাম দিল। এতে আরজু ভীষণ লজ্জা পেল। ওয়েলকাম ভাবি, আপনাকে নিবরাস নাহিদের জগতে স্বাগতম। এই বাঘকে কাবু করার জন্য ফাইনালি বাঘিনীর আগমন ঘটল। আরজু ফিক করে হেসে উঠল। নাহিদের দিকে আর চোখে তাকাতেই দেখল আশফির দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। আরজু নিজের হাসি থামিয়ে দিল। আশফি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোর ওই আগ্নেয়গিরি দৃষ্টি আমার দিকে ফেলে লাভ নেই। বর্তমানে আমাদের ভাবি এসে গেছে। তোকে জ্বলন্ত লাভা থেকে ভেজা বেড়াল বানাতে বেশি দিন লাগবে না। নাহিদ আর চোখে আরজুর দিকে তাকিয়ে দাম্ভিকতার সাথে বলল, নিবরাস নাহিদকে বশ করা এত সহজ না। আরজু মাথা নিচু করে লাজুক ভঙ্গিতে নিচের ঠোঁট কামড়ে বীর বীর করে বলল, আপনাকে তো আমি আমার প্রেমের জোয়ারে ভাসিয়ে কোথায় নিয়ে যাব আপনি ভাবতেও পারবেন না নেতা সাহেব। বসার ঘরে বসে আছে আরজু। সুমি এক গাদা মিষ্টান্ন আরজুর সামনে সাজিয়ে ফেলেছে। আরজুর দিকে কালো জামের বাটি এগিয়ে বলল, ভাবিজান একটু মিষ্টি মুখ করেন। আজ থেকে আপনি এই বাসায় থাকবেন ভাবতেই আমার কি খুশি লাগতেছে বলে বুঝাতে পারব না। আরজু সামান্য মিষ্টি মুখে তুলে বলল, আমিও ভীষণ খুশি তোমাকে পেয়ে সুমি। তুমি দেখতেও মিষ্টি, তোমার কথাও তেমন মিষ্টি। আশফি কৌতুক সুরে বলল, কিন্তু ভাবি আপনার সাহেবের কথা ভীষণ তেতো। সচরাচর বেশি কথা বলে না, কিন্তু যা বলে একদম জ্বালিয়ে ফেলে। আরজু আর চোখে ডানপাশে তাকাল। তার নেতা সাহেব একটু দূরে বড় করিডোরের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। দৃষ্টি তার বাইরে। বাম পকেটে এক হাত গুজে রেখে মাথা হেলিয়ে সিরিয়াস ভঙ্গিতে কথা বলছে। আরজু মুচকি হাসল।
মেয়েদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আপন মানুষদের ফেলে আসার কষ্টের মাঝেও মনের গভীরে প্রিয় মানুষটিকে নিয়ে নতুন পথ চলার আনন্দ মনকে বিমোহিত করে। আরজুর ঠিক তেমন অনুভূতি হচ্ছে। ভালোবাসার অদ্ভুত মায়ায় আরজু আসলেই ফেঁসে গেছে। এই মায়া ভেদ করা অসম্ভব। আরজু দৃষ্টি সরিয়ে আশফির দিকে তাকাল। বেশ প্রাণোচ্ছল একজন মানুষ আশফি। মানুষটিকে যতবার দেখেছে মুখে এই প্রাণোচ্ছ হাসি দেখেছে। আরজু আশফিকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আপনার জীবনে কোনো বাঘিনী আসেনি? আশফি মুচকি হাসল। বলল, আমার জীবনে শুধু বাঘিনী না, একটা বাঘিনীর সর্দার আছে। সে বড় নির্দয় বাঘিনী, যার আমার মতো অধমের জন্য কোনো মায়া দয়া নেই। আশফির কথায় আরজুর কৌতূহল বাড়ল। সে জিজ্ঞেস করল, কেন ভাইয়া? আর সে কোথায়? তাকে নিয়ে আসতেন? কিভাবে আনি ভাবি? সে তো 7 সমুদ্র 13 নদী পারে বসে আছে। মানে? আমার বাঘিনীর নাম নুসাইবা। আমার 2 ব্যাচ জুনিয়র। প্রেমটা শুরু হয়েছিল ভার্সিটি লাইফ থেকে। হঠাৎ একদিন এই মেয়েটাকে দেখে প্রেমে পড়ে গেছিলাম। তখন সারা ভার্সিটিতেই আমরা বেশ পরিচিত। আমিও তখন নাহিদের সাথে পলিটিক্সের সাথে যুক্ত ছিলাম, যেখানে আমাদের দেখে বাকি সবাই ভয় থাকত। অথচ আমি এই মেয়েটার সামনে গেলে থর থর করে কাঁপতাম। নুসাইবার তীক্ষ্ণ দৃষ্টির সামনে আমি কখনোই মাথা উঁচু করে তাকাতে পারতাম না। মেয়েটা যেন এক দৃষ্টি ফেলেই আমাকে বারবার খুন করে ফেলত। নাহিদ, সাদ, লিজা, অনিক সবাই খুব মজা নিত বিষয়টা নিয়ে। ওদের জোরাজোরিতে খুব সাহস করে একদিন প্রপোজ করে ফেলেছিলাম। সেদিন মেয়েটা কষিয়ে আমার গালে থাপ্পড় মেরে বসেছিল। আরজু অবাক হয়ে আশফির কথা শুনছিল। আরজু উত্তেজিত হয়ে বলল, ও মাই গড, আপনার মতো একজন মানুষের গালে থাপ্পড় বসিয়ে দিল? তাহলে আপনাদের সম্পর্কটা কি করে হলো ভাইয়া? নুসাইবা সেদিন থাপ্পড় মেরে বলেছিল, যেদিন আমার সামনে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারবে, ভয়ে হাত পা কাঁপবে না, সেদিন এসে প্রপোজ করো। সেদিনের পর থেকে টানা 6 মাস আমি ওর সামনে যাইনি। নানাভাবে নিজেকে শক্ত করলাম, প্রস্তুত করলাম ওর সামনে দাঁড়ানোর। এন্ড ফাইনালি কনফিডেন্ট এর সাথে তাকে প্রপোজ করলাম। আরজু অবাক হয়ে বলল, সেদিন কি অ্যাকসেপ্ট করেছিল ভাইয়া? আশফি হেসে বলল, সেদিনও এটা থাপ্পড় খেয়েছিলাম এত দেরি করে প্রপোজ করার কারণে। আসলে নুসাইবাও আমাকে পছন্দ করত, কিন্তু কখনো প্রকাশ করেনি। তারপর থেকেই বেশ কয়েক বছর আমরা চুটিয়ে প্রেম করলাম। তবে মেয়েটা ভীষণ শক্ত প্রকৃতির, একদম নাহিদের ফিমেল ভার্সন বলতে পারেন। কয়েক বছর পর নুসাইবা লন্ডনের একটা ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পায়। আমার একবার মনে হয়েছে ওকে যেতে মানা করে দিব, কারণ ওকে একদিন না দেখলেও আমার অবস্থা নাজেহাল। কিন্তু মাঝে মাঝে ভালোবাসার মানুষকে দূরে যেতে দিতে হয়। এই কঠিন হৃদয়ের মেয়েটা এয়ারপোর্ট এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল। তারপর আর কি, আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছি। আরজু বিমোহিত হয়ে সব ঘটনা শুনছিল। আরজু মুখে তৃপ্তির হাসি হেসে বলল, আপনার কথা শুনে তো আমার আপুকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। শি ইজ ভেরি লাকি। আপনার মতো একজন ভালোবাসার মানুষকে পেয়েছে। বাট ইউ আর ভেরি আনলাকি। কারণ আমার মতো একজন অনুভূতিহীন আর কঠিন হৃদয়ের কাউকে পেয়েছ। কথাটা শুনে আরজু চমকে পাশে তাকাল। আরজুর উজ্জ্বল মুখে প্রগর দৃষ্টিতে তাকিয়ে আছে নাহিদ। আরজু ব্রু কুঁচকে তাকিয়ে রইল। আশফি হেসে বলল, তোর ওই কঠিন হৃদয় ঠিক কোনো জায়গায় মোমের মতো গলে যায়, সেটা আমার ভালোই জানা আছে। নাহিদ কথা ঘুরাতে বলল, এতক্ষণ ধরে এত সুন্দর স্টোরি শোনালি, কিন্তু স্টোরির মূল টুইস্টটাই তো বললি না। নাহিদের কথায় আশফি মুচকি হাসল। নাহিদ বলল,
এই লোককে ব্যাচেলর ভেবে ভুল করো না। নুসাইবার লন্ডন যাওয়ার আগের দিন মেয়েটা সন্ধ্যার দিকে বৃষ্টিতে ভিজে আমার বাসায় এসে হাজির। আশফিকে ডেকে বলেছিল যাবার আগে বিয়ে করে যেতে চায়। এই ব্যাটা সেদিন খুশিতে আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদেছিল। কি আর করার, সেদিন রাতেই দুটোকে বিয়ে করিয়ে দিলাম। আশফি বলল, আসলে ভাবি ওর বাবা এত দ্রুত মেয়ের বিয়ে দিতে রাজি ছিল না, আর আমি নিজেও তখন স্টুডেন্ট, তাই সবার আড়ালেই কাজটা সারতে হল। তবে আমার বাঘিনী এই বছরই দেশে আসছে। আমার অপেক্ষার প্রহর শেষের দিকে। এইবার ধুমধাম করে লাল বেনারসি পরিয়ে ওকে আমার ঘরে তুলব। আরজু হাসল। আসলেই ভালোবাসার অনুভূতি এতটাই মিষ্টি হয়। বহু দূরে থাকলেও মনের দূরত্ব কখনোই সৃষ্টি হয় না। নাহিদ আশফিকে বিদায় দিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হল। সুমিকে দিয়ে আরও আগেই আরজুকে রুমে পাঠিয়ে দিয়েছে। দরজার সামনে আসতেই নাহিদ দাঁড়াল। আজ থেকে এই ঘরটা শুধু তার একার না, সর্বোচ্চ অধিকার নিয়ে একজন এই ঘরের মালিকানাধীন হয়েছে। আর সেই মালিকিন তার স্বপ্নের রানী। নাহিদ মৃদু হাসল। এক হাতে পেছনের চুলগুলোতে হাত বুলাল। হালকা কাশি দিয়ে রুমের ভেতর প্রবেশ করল। কিন্তু রুমে ঢুকতেই তার চোখ ছানাবড়া অবস্থা। নাহিদ হা করে একবার রুমের দিকে তাকালো, আবার আরজুর দিকে। আরজু গুটিসুটি হয়ে বিছানার সাইডে বসে আছে। নাহিদ আশেপাশে চোখ বুলিয়ে বলল, এই কাজ নিশ্চয়ই আশফি বাদরের। ওকে পেলে খবর নিয়ে ছাড়ব। নাহিদের উপস্থিতিতে আরজু অপ্রস্তুত হয়ে পড়ল। মূলত এই রুমে ঢুকেই আরজু অস্বস্তিতে পড়ে গেছিল। সারা রুমে নানান ফুল দিয়ে সাজানো। ফুলের সুবাসে সারা ঘর মৌ মৌ করছে। সামনের বড় ব্যালকনিতে রংবেরঙের আলো জ্বলজ্বল করছে। আরজু ব্যালকনিতে আসতেই দেখল মূলত সুইমিং পুলে আলো জ্বলছে। হালকা নীলচে আলোয় সুইমিং পুলের স্বচ্ছ পানি টলমল করছে। সারা রুমে চোখ বুলিয়ে আরজু ভীষণ লজ্জা পেল। পর মুহূর্তেই নিজেকে প্রশ্ন করলে আজ কি তাদের বাসর রাত। নাহিদকে দেখে আরজু উঠে দাঁড়াল। এত কথা বলা আরজু আজ কেমন চুপসে গেছে। কি বলবে কি না বলবে কিছুই খুঁজে পাচ্ছে না। তার কথার ভাণ্ডার যেন এই মানুষটির সামনে আসলেই ফুরিয়ে যায়। নাহিদ কাবার্ডের দিকে এগিয়ে গেল। সেখান থেকে একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে আরজুর উদ্দেশ্যে বলল, অনেকক্ষণ যাবৎ শাড়িতে আছো, নিশ্চয়ই আনকমফোর্টেবল লাগছে। এখানে তোমার প্রয়োজনীয় কিছু জিনিস রাখা আছে। আর যা বাকি আছে কাল কারো সাথে যেয়ে শপিং করে নিয়ে এসো। আসলে মেয়েদের জিনিস সম্পর্কে আমার তেমন ধারণা নেই। আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তুমি যেও। আরজু মাথা নেড়ে হ্যাঁ জানাল। নাহিদ চলে গেলে আরজু দেখল নাহিদ কাভার্ডের একপাশ তার জন্য বরাদ্দ রেখেছে। আরজু মুচকি হাসল। এত কিছু কিনে রেখেছেন তার নেতা সাহেব। আরজু একটা টি শার্ট আর প্লাজো নিয়ে পেছনে ঘুরতেই দম আটকে আসবার জোগাড়। আরজু পিট পিট করে সামনের মানুষটিকে দেখতে লাগল। নাহিদ ভেজা চুল মুছতে মুছতে ওয়াশরুমে থেকে বেরিয়ে আসছে। গায়ে একটা নীল রঙের টি শার্ট। আরজু বরাবর এই মানুষটিকে সাদা পাঞ্জাবি আর ব্যাকব্রাশ করা চুলে বেশ পরিপাটি অবস্থায় দেখে এসেছে। কিন্তু আজ এক ফালি ভেজা এলোমেলো চুল কপাল ঢেকে রেখেছে। কানের কাছের ভেজা চুল বেয়ে শিশির বিন্দুর মতো জল বেয়ে পড়ছে। এই এলোমেলো নাহিদকে দেখে আরজু বেসামাল হয়ে পড়ছে। কোনো পুরুষও এইভাবে নিজের শুভ্রতা ছড়িয়ে কোনো নারীকে অশান্ত করতে পড়ে আরজুর বোধগম্য ছিল না। আরজু মনে হচ্ছে তার হৃদযন্ত্র অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। কেমন ধক ধক শব্দ হচ্ছে। এই শব্দ নিশ্চয়ই এই নীরব নিস্তব্ধ ঘরে নেতা সাহেব অবধি পৌঁছে যাচ্ছে। সে মনে আওড়াল, কুল আরজু কুল। জামাইয়ের কিউটনেসে আবার অজ্ঞান হয়ে যাস না, তাহলে মান সম্মান কিচ্ছু থাকবে না। জামাইটা তো তোরই।
সারা জীবন এমন অস্বাভাবিক অনুভূতির অভ্যাস করেনি, কারণ এই মানুষটা তোকে আজীবন এমন ঝটকা দিয়ে যাবে। নাহিদ আরজুর সামনে এসে কপাল কুঁচকে তাকাল। আরজু একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নাহিদ কপাল খানিকটা চুলকে বলল, একদিনেই দেখে শেষ করবে নাকি? সারা জীবন পড়ে আছে দেখার জন্য। এখন বরং ফ্রেশ হয়ে আসো। নাহিদের কথায় আরজু বেশ লজ্জা পেল। তাই আর কিছু না বলে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ল। দরজা বন্ধ করে মনে মনে নিজেকে গালি দিল। যারা ঠিক বলে, আসলেই তার নজর বেহায়া, ভীষণ বেহায়া। আরজু ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল নাহিদ কোথাও নেই। আরজু আশেপাশে চোখ বুলিয়ে দেখল নাহিদ সুইমিং পুলের পাশে একটা চেয়ারে বসে মনের আনন্দে সিগারেটে ধোঁয়া উড়াচ্ছে। আরজুর ইচ্ছে হল এই মুহূর্তে নাহিদের হাত থেকে সিগারেটটি পানিতে ছুঁড়ে মারতে, কিন্তু নিজেকে সংযত করে নিল। যেই ওষ্ঠে শুধুমাত্র তার স্পর্শ করার অধিকার, সেখানে সিগারেট কেন ছুঁয়ে দিচ্ছে? নাহিদের সিগারেট খাওয়া শেষ হলে ধীরে ধীরে নাহিদের পাশের চেয়ারে এসে বসল আরজু। নাহিদ তির্যক দৃষ্টিতে আরজুকে পর্যবেক্ষণ করল। ভেজা চুলে কি স্নিগ্ধ লাগছে তার বউটাকে। আরজুকে এইভাবে বহুবার কল্পনা করেছে সে, কিন্তু তার অর্ধাঙ্গীকে কল্পনার চাইতেও বেশি মোহনীয় লাগছে। নাহিদ নিজের দৃষ্টি সংযত করে সামনে তাকাল। আরজু মুচকি হেসে বলল, এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। নাহিদ সুইমিং পুলে দৃষ্টি রেখে বলল, ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমার বেডরুমের পাশে এমন একটা সুইমিং পুল থাকবে। দাদাজান সেই ইচ্ছা পূরণ করতে চেয়েছিলেন, কিন্তু মাম্মা রাজি হয়নি। তার ভয় ছিল আমি যদি পানিতে পড়ে যাই কিংবা কোনো দুর্ঘটনা ঘটে, তাই সেটা তখন সম্ভব হয়নি। আরজু নাহিদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তিনি এই বিয়ে সম্পর্কে জানেন? নাহিদ দূরে আকাশের দিকে দৃষ্টি ফেলে বলল, হয়তো জানেন, ওখান থেকে নিশ্চয়ই দেখছেন। আরজু হতবম্ব হয়ে নাহিদের দিকে তাকিয়ে রইল। মানুষটির চোখে মুখে বিষাদের ছায়ায় ঢেকে গেছে। আরজু মাথা নিচু করে নিল, বলল, আই এম সরি, আসলে আমি জানতাম না। নাহিদ আরজুর দিকে গম্ভীর দৃষ্টি ফেলে বলতে লাগল, ইটস ওকে আরজু, তুমি আমার সম্পর্কে অনেক কিছুই জানো না। সেই ছোটবেলা থেকে দেখেছি দাদাজান সবসময় মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে, তাদের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। দাদি কমপ্লেইন করতেন পরিবারের প্রতি তার মনোযোগ নেই, কিন্তু পরিবারে কোনো বিপদ হলে ওই মানুষটা কেমন ঝাঁপিয়ে পড়ত। আমাকে তিনি ভীষণ ভালোবাসতেন। সব সময় তার কাছাকাছি থেকে পলিটিক্সের প্রতি একটা আসক্তি তৈরি হয় আমার। সেই ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল মানুষের সেবা করার, আর তার জন্য প্রয়োজন ক্ষমতার। যেই ক্ষমতা একজন পলিটিশিয়ানের হাতে থাকে সেটা অন্য কারো হাতে সচরাচর থাকে না। তাই আমিও ছাত্রজীবন থেকেই রাজনীতিতে ঝুঁকে পড়েছি। দাদাজান আমাকে আগেই জানিয়েছেন রাজনীতি এত সহজ হবে না। পলিটিক্সের এই উজ্জ্বল স্বচ্ছলতার পেছনে গভীর অন্ধকার লুকিয়ে আছে। পলিটিক্সে কখনো 100% সততার সাথে থাকা সম্ভব হয় না। হাজারো মানুষের সাথে ডিল করতে গেলে কখনো ভালো, কখনো খারাপ হতে হয়। অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। নিজস্ব জীবন বলতে কিছুই থাকে না। আর 10 জনের মতো স্বাভাবিক জীবন আমার থাকবে না। দায়িত্বের ভিড়ে অনেক সময় আপন মানুষগুলোকে ভুলে থাকতে হবে। আমি সবকিছু করতে প্রস্তুত হয়েই রাজনীতিতে নেমেছি। পলিটিক্স আমার প্যাশন। নাহিদ কয়েক মুহূর্ত থামল। আরজুর দিকে তাকিয়ে বলল, তুমি জেনে বুঝে আগুনে ঝাঁপ দিয়েছ আরজু। আমি আমার এই ক্রিটিক্যাল লাইফে কাউকে জোড়াতে চাইনি, কারো লাইফ এত কমপ্লিকেট করতে চাইনি। কিন্তু দেখো আমার অন্ধকার জীবনে কেমন করে তুমি এসে পড়লে।
তুমি আমার লাইফটাকে যতটা সহজ ভাবো আমার লাইফটা ঠিক তার চাইতে অনেক বেশি জটিল। আমার মতো কঠিন মানুষের সাথে চলাটা তোমার জন্য সহজ হবে না। নিজের আবেগ অনুভূতিগুলোকে চোখের সামনে মরে যেতে দেখলে হয়তো একসময় তুমিও ভেঙে পড়বে। তখন আমার মতো মানুষের সাথে থাকাটা তোমার জন্য দুর্বিষহ বিষয় লাগবে। একটা সময় হয়তো ভালোবাসা আবেগ সবটাই ফুরিয়ে আসবে। আরজু মনোযোগ দিয়ে নাহিদের কথাগুলো শুনছিল। আজ প্রথম নাহিদকে এতক্ষণ কথা বলতে শুনল। সচরাচর মানুষটা এক দুই কথায় কনভারসেশন শেষ করে। আরজু মুচকি হেসে নাহিদের চোখের দিকে দৃষ্টি ফেলে বলল, ভালোবাসা সম্পর্কে আপনার মনে হয় তেমন কোনো আইডিয়া নেই। ভালোবাসার তাগিদের মানুষ রাজপ্রাসাদ ছেড়ে রাস্তায় পর্যন্ত নামতে পারে। অনেক কঠিন পথ ভালোবাসার মানুষের হাত ধরে পার করা যায়। কঠিন থেকে কঠিন হৃদয়ও ভালোবাসার পরশে গোলাপের ন্যায় নেতিয়ে পড়ে। আমার মনে হয় কোনো একদিন আপনার কঠিন হৃদয় ও কোমল হতে বাধ্য হবে। নাহিদ কিঞ্চিত হেসে দূরের আকাশে তাকিয়ে মনে মনে বলল, আমার কঠিন হৃদয় তো তোমার প্রেমে পড়ে বহু আগেই তুলোর ন্যায় কোমল হয়ে গেছে আরজু। তোমার প্রেমে পড়েই অশান্ত নাহিদ আজ শান্ত, স্থির হয়েছে। তোমার প্রেমে পড়ে ভীষণ সাহসী, নির্ভয় চলা নাহিদ আজ ভীষণ ভীতু হয়ে পড়েছে। সেই ভয় তোমাকে পেয়েও হারাবার। সে ভয় তোমার নিরাপত্তার। শত্রুপক্ষ নজর থেকে তোমাকে সর্বক্ষণ দূরে রাখার প্রচেষ্টা চলে এই ভীতু নাহিদের। শেষে পর্যন্ত তোমাকে নিয়ে চলতে পারব কিনা জানি না। আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই আরজু। আমার এই অনিশ্চিত জীবনে তোমাকে কখনোই জোড়াতে চায়নি। কিন্তু ভাগ্য আজ তোমাকে আমার অর্ধাঙ্গী করেছে। তোমার এই ভালোবাসা পাবার যোগ্যতা আদৌ আমার আছে আরজু? নাহিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি যে ঘুমিয়ে পড়ো আরজু। আপনি ঘুমাবেন না? নাহিদ হেসে বলল, তুমি যাও আমি আসছি। রাতের নির্জন প্রহরে শুয়ে আছে একজোড়া দম্পতি। তাদের মাঝে 2 হাত দূরত্ব। রাত গভীর হলেও কারো চোখে ঘুম নেই। তাদের মাঝের এই দূরত্ব কেউ ভাঙতে পারছে না। কেমন অস্বস্তি হচ্ছে। জীবনে প্রথম কোনো পুরুষের পাশে শুয়ে আরজু অস্বস্তিতে ছটফট করছে। নাহিদ বিষয়টা বুঝতে পেরে বলল, তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো আরজু। এই সুপুরুষ মাঝরাতে তোমার উপর ঝাঁপিয়ে পড়বে না এতটুকু বিশ্বাস রাখতে পারো। নিবরাস নাহিদের নারীর শরীরের প্রতি লোভ কখনোই ছিল না। আরজু লজ্জায় চোখ চোখ বন্ধ করে মনে মনে বীর বীর করে বলল, এই আরজু আপনাকে সবরকম অধিকার দিয়েছে। আপনার সকল স্পর্শকেই এই আরজু স্বাগতম জানায়। আমি আপনার ভালোবাসার আহ্বানের অধীর অপেক্ষায় থাকব নেতা সাহেব। সারাদিনের ব্যস্ততা শেষে এই সন্ধ্যায় মাত্রই বাসায় ফিরল রামিম। দুপুরে আজ খাওয়ার সময় অবধি পায়নি। খিদায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। বাসার ফিরেই 2 বার দরজায় নক করল, কিন্তু কেউ খুলছে না। রামিমের চিন্তা বাড়তে থাকল। মা তো এই সময় বাসায় থাকার কথা। তাহলে কোনো সমস্যা হলো কিনা কে জানে। রামিম নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করল। দ্রুত মায়ের রুমে প্রবেশ করে দেখল তিনি বিছানায় শুয়ে আছে। এই অসময়ে ঘুমাতে দেখে রামিম চিন্তায় পড়ে গেল। রামিম মায়ের পাশে বসে কোমল সুরে ডাকল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। রামিম মায়ের হাত ধরতেই বুঝতে পারল গায়ে ভীষণ জ্বর। মায়ের মাথায় পরম আদরে হাত বুলিয়ে ডাকল রামিম। আঞ্জুমান আরা পিট পিট চোখে তাকালেন। মুচকি হেসে ধীর গলায় বললেন, এসেছিস বাবা? আমার চোখ লেগে গেছিল। রামিম মলিন মুখে বলল, তোমার গায়ে জ্বর আমাকে কল করে জানলে না কেন? কয়েকদিন যাবৎ দেখছি তোমার শরীরটা ভালো যাচ্ছে না। একটু কষ্ট করে উঠো, ডক্টরের কাছে নিয়ে যাব। আঞ্জুমান আরা মলিন হেসে ছেলের চিবুকে হাত রেখে বললেন, তুই এত চিন্তা করছিস কেন? সামান্য জ্বর, ঔষধ খেয়েছি ঠিক হয়ে যাবে।
কিছু ঠিক হবে না। চলো মা। অসুস্থতাকে অবহেলা করা মোটেও ঠিক না। তুই বেশি ভাবছিস। ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই একটু সর্দি, কাশি, জ্বর হয়েই থাকে। অল্প কিছুতে হাইপার হওয়া ঠিক না। রামিম মায়ের পাশে শুয়ে মায়ের হাত নিজের হাতের মুঠোয় পুরে নিল। সেখানে বেশ যত্ন সহকারে আলতো স্পর্শে চুমু খেয়ে বলল, হাইপার হব না কেন বলো? তুমি ছাড়া আমার আর কে আছে? আঞ্জুমান আরা তৃপ্তির হাসি হেসে বললেন, আমি কি চিরজীবন তোর পাশে থাকব বল? একদিন তো ঠিক তোর বাবা কাছে যেতে হবে। নিজেকে সবসময় সকল অপ্রীতিকর পরিস্থিতির জন্য প্রস্তুত রাখবি। তাহলে দেখবি কখনোই ভেঙে পড়বি না। রামিম মায়ের গলা জড়িয়ে ধরে দুফোঁটা অশ্রু বিসর্জন দিয়ে বলল, এমন প্রস্তুতি আমি কখনোই রাখতে চাই না মা। তুমি ছাড়া আমি নির্হারা পথিক হয়ে যাব। সারা জীবন আমার মাথায় ছায়া হয়ে থেকো। আঞ্জুমান আরা ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। তার কিছু হলে ছেলেটা কি করে থাকবে? নিঃসঙ্গতায় আবার হারিয়ে না যায়। তবে তার বিশ্বাস একদিন তার ছেলে জীবনে অনেক ভালো কিছু করবে। তার এই পরিশ্রম নিশ্চয়ই বৃথা যাবে না। পিট পিট চোখে আড়মোড়া ভেঙে ঘুম ভাঙল আরজুর। চোখ খুলে মাথার উপর আভিজাত্যে ঘেরা ভীষণ সুন্দর ঝাড়বাতি চোখে পড়ল। আরজু কপাল কুঁচকে বা পাশে তাকিয়ে দেখল বিশাল বড় কাচের জানালা। ভারী পর্দার কারণে সেখান থেকে সূর্যের আলো খুব একটা রুমে প্রবেশ করতে পারছে না। আরজু লাফ দিয়ে উঠে বসল। কয়েক সেকেন্ড সে বুঝতেই পারল না কোথায় আছে। কিন্তু কিছুক্ষণ পর মনে পড়ল সে বর্তমানে তার নেতা সাহেবের বাসায় আছে। আরজু ঘুরে পাশে তাকাতেই দেখল পাশে নেতা সাহেব নেই। আরজু সামনের দেয়ালের ঘড়ির দিকে তাকাতেই চোখ বড় হয়ে গেল। সকাল 10:30 বাজে। প্রথম দিন শ্বশুরবাড়ি এসে এত বেলা অবধি ঘুমিয়েছে সে। খালামণি ঠিক বলে, তাকে দিয়ে সংসার হবে না। আরজু দ্রুত বিছানা থেকে নামতেই পাশের ছোট্ট টেবিলে একটা কাগজ দেখতে পেল। কৌতূহল বসত সেটা খুলতেই কিছু লেখা দেখতে পেল। আমার জীবনের অন্যান্য সকালের চাইতে আজকের সকালটা একদম ভিন্ন। ছোটবেলায় মায়ের মুখে পরীর গল্প শুনে যখন বায়না করতাম আমাকে একটা পরী এনে দিতে, তখন মাম্মা বলতো কোনো একদিন ঘুম ভাঙলে দেখব আমার পরী আমার পাশেই আছে। আমাকে শুধু ধৈর্য ধরতে হবে। মাম্মার এই কথাটা প্রায় ভুলেই গেছিলাম। আজ হঠাৎ মনে পড়ল, তাই তোমাকে বললাম। একজন নেতার সহধর্মিণী হওয়ার দরুন আজ থেকে তোমার স্যাক্রিফিজের খাতা ওপেন হল। আমাদের প্রথম মিষ্টি সকালটা একসাথে উপভোগ করার ইচ্ছে থাকলেও সেটা সম্ভব হচ্ছে না। দায়িত্বের কাছে আমি দায়বদ্ধ। আমার জন্য অপেক্ষা করো না আরজু। কিছু প্রয়োজন হলে সুমিকে বলবে। আরেকটা কথা, মাম্মা বলতো ঘুমন্ত পরীকে কখনো ডাকতে নেই। তাই আমিও সেই দুঃসাহস দেখাইনি। লেখাটা পড়ে আরজু ভীষণ লজ্জা পেল। সারা শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। মুচকি হেসে চিঠিটা সযত্নে রেখে দিল। এটা তার নেতা সাহেবের দেওয়া প্রথম চিরকুট। সে তো কত শত চিঠি লিখেছে নেতা সাহেবকে, কিন্তু এই নির্দয় লোকটা কোনো রিপ্লাই করেনি। আরজু ফ্রেশ হয়ে নিচে নামতেই সুমি এগিয়ে আসল। মিষ্টি হেসে আরজুর উদ্দেশ্যে বলল, গুড মর্নিং ভাবি। আপনার ঘুম ভালো হয়েছে? আরজুর ভীষণ লজ্জা পেল। ইসস, মেয়েটা কি ভাবছে? আরজু আমতা আমতা করে বলল, তোমার ভাইজান কখন বেরিয়েছেন? ভাইজান তো সেই ভোরে বেরিয়েছে। আপনাকে ডাকতে মানা করল। আপনি উঠলে নাস্তা দিতে বলে গেছে। আপনার কিছু লাগলে আমাকে বলবেন ভাবি। ভাইজান আপনার সেবায় আমাকে নিয়োজিত করেছেন। আরজু মিষ্টি হেসে বলল, আমার সেবার প্রয়োজন নেই সুমি। তুমি আশেপাশে থাকলেই আমার ভালো লাগে। সুমি আরজুর কথায় ভীষণ খুশি হয়ে বলল,
জানেন ভাবি, এতদিন এই বাড়িটা কেমন নির্জীব, নিষ্প্রাণ হয়ে পড়েছিল। এখন আপনি এসেছেন, সবকিছুতে প্রাণ সঞ্চার হয়েছে। এই বিশাল বাড়িতে মানুষ মাত্রই ৩-৪ জন। ভাইজান তো সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়। কিন্তু ভাইজানের কি সুমত হলো যে আপনাকে নিয়ে আসলো? সবাই এতদিন বলেও ভাইজানকে বিয়ে করাতে পারল না, কিন্তু হঠাৎ কোত্থেকে আপনাকে বিয়ে করে ফেলল? আচ্ছা ভাইজান, আপনার মতো হুর পরি কোথায় খুঁজে পাইল? আরজু দুষ্ট হেসে সুমির দিকে ঝুঁকে বলল, তোমার ভাইজান না, বরং আমি তোমার ভাইজানকে খুঁজে বের করেছি। সুমি অবাক হয়ে বলল, মানে? মানে তোমার মাথা। সুমি হেসে বলল, সে যাই হোক, আপনি এসেছেন এতেই আমি খুশি। আরজু নাস্তা করতে করতে সুমির উদ্দেশ্যে বলল, তোমার ভাইজান কখন আসবে সুমি? ভাইজানের আসার কোনো ঠিক ঠিকানা নাই। কখনো অনেক রাত করে ফিরে, মাঝে মাঝে ২-৩ দিন ফিরেও না। পার্টি অফিসেই থাকে, আবার হুটহাট ঢাকার বাইরেও মিটিংয়ে চলে যায়। পরে আমি নিউজের মাধ্যমে জানতে পারি, কাজের মাঝে থাকলে ভাইজানের কোনো দিকে হুঁশ থাকে না। খাওয়া দাওয়া নিয়েও অনেক অবহেলা করে। কত রাত না ঘুমিয়ে কাজের জন্য দৌড়াদৌড়ি করেন। ভয় আমি কিছুই বলতে পারি না। যা ভয়ঙ্কর রাগ তার! অনেক রেগে গেলে মনে হয় হিংস্র বাঘ দাঁড়িয়ে আছে। আরজু অবাক হয় সুমির কথা শুনছিল। নেতা সাহেব এত অগোছালো জীবন যাপন করেন? আর রাগ কই, সে তো মানুষটাকে শান্তই দেখছে। আরজুকে ভাবতে দেখে সুমি বলল, এতদিন ভাইজানের কোনো পিছুটান ছিল না ভাবি। তাকে বাধা দেওয়ার বা ভালো মন্দ বলার কেউ ছিল না। ভাইজান কখনোই অন্যের পরামর্শে চলে না, নিজের মনে ইচ্ছা মতোই চলে। সে এতদিন একাকী, নিঃসঙ্গ ছিল, কিন্তু এখন আপনি এসে গেছেন। আমার বিশ্বাস ভাইজান ধীরে সুস্থে ডিসিপ্লিনে এসে পড়বে। আরজু গভীর চিন্তায় বিভোর হয়ে পড়ল। নেতা সাহেবের বাবা এই বাসায় কেন থাকে না? তার পরিবার থাকতেও সে কেন এমন নিঃসঙ্গ জীবন যাপন করছেন? মানুষটা সম্পর্কে অনেক কিছুই তার অজানা। মানুষটার মন বুঝতে গেলে তার সম্পর্কে সবটা জানতে হবে। সকাল সকাল রিমি ভার্সিটিতে পৌঁছেই সামনের কৃষ্ণচূড়া গাছের নিচের বেঞ্চে শুভকে দেখতে পেল। কিছু একটা ভেবে সামনে এগুতেই থমকে দাঁড়িয়ে পড়ল। শুভ সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে, সুন্দর মুখটায় বিষণ্ণতার ছাপ। রিমির বুকটা ছেদ করে উঠল। শুভকে এইভাবে সকলের সম্মুখে বসে সিগারেট টানতে দেখেনি। সব সময় শুভ কোনো টং দোকানে লুকিয়ে চুরিয়ে খেত। কোনোভাবে পরিচিত কেউ দেখে নিলে ভীষণ লজ্জা পেয়ে সিগারেট ফেলে দিত। সেই ছেলেটা আজ ক্যাম্পাসে সবার সামনে বসে নির্দ্বিধায় এই কাজ করছে। যেন এই সমাজ, পৃথিবীর কোনো চিন্তা তার মাঝে নেই। শুভ আরজুকে এত গভীরভাবে ভালোবেসেছে, অথচ তারা কেউ বিষয়টা বুঝতে পারল না। শুভর ভালোবাসার কাছে নিজের অনুভূতিটুকু ভীষণ ক্ষুদ্র মনে হচ্ছে। রিমি শুভর পাশে সন্তপনে বসে পড়ল। শুভ গম্ভীর মুখে আর চোখে রিমির দিকে তাকাল। সেই মলিন দৃষ্টি রিমির হৃদয়কে ক্ষত বিক্ষত করে ফেলল। সেই চঞ্চল, উচ্ছ্বাসিত মুখখানা কোথাও ঢাকা পড়ে গেছে। রিমি গলা পরিষ্কার করে চোখের চশমা ঠিক করে বলল, তুই এই জায়গায় বসে এইসব বা ছাল টানছিস? আর আমি তোকে কখন থেকে খুঁজে যাচ্ছি। তোর নোটস আমি রেডি করে ব্যাগে নিয়ে ঘুরছি। এই নে ধর। বলেই রিমি ব্যাগ থেকে নোটস বের করে শুভকে দিল। শুভ চুপচাপ সেটা নিয়ে নিল। রিমি আবার বলল, তুই ঠিক আছিস শুভ? শুভ চোখ মুখ কুঁচকে রিমির দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, অবশ্যই ঠিক আছি। ঠিক থাকব না কেন? না মানে আরজু, আমার সাথে একদম ফাজলামো করতে আসবি না রিমি। তোরা কি ভাবছিস আরজুকে ছাড়া আমি চলতে পারি না? রিমি শান্ত স্বরে বলল,
তোকে ভীষণ অস্বাভাবিক লাগছে শুভ। শুভ কিছুটা নরম হল। রিমির দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, আমি স্বাভাবিক কি করে থাকি? তোকে না জানিয়ে কেউ যদি তোর সবচাইতে পছন্দের কিছু নিয়ে যায়, যেটা ছাড়া তুই বাঁচার কথা কল্পনাও করিসনি, তখন কি আসলেই স্বাভাবিক থাকা সম্ভব? রিমি হতবম্ব হয়ে শুভর দিকে তাকিয়ে রইল। আরজুর জন্য শুভর ভালোবাসা এতটাই প্রখর ছিল? কোথাও না কোথাও রিমির অসম্ভব খারাপ লাগা কাজ করছে। শুভর এই অমূল্য ভালোবাসা পাবার সুযোগ সে কেন পেল না? এই বিশাল বাড়িতে সারাটা দিন আরজুর ভালোই কেটেছে। ঘুরে ঘুরে সে সবকিছু দেখেছে। আভিজাত্যে ঘেরা এই বাড়িটার প্রতিটি কোণায় কেমন যেন নিস্তব্ধতা বিরাজ করে। সুমি ছাড়াও আরও দুজন লোক এই বাসায় থাকে। একজন সেইফ ও অন্যজন এই বাসার দারোয়ান। তাছাড়াও বাড়ির চারপাশে সিকিউরিটিতে ঘেরা। বাইরের জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো। আরজু ভেবে পায় না এত সিকিউরিটির ব্যবস্থা কেন করে রেখেছে। নেতা সাহেবের মতো কিউট আর জনদর্দি মানুষের কেউ ক্ষতি কেন করতে চাইবে? সন্ধ্যার পর আরজু সুইমিং পুলের পাশে বসে চা খেতে খেতে সুমির সাথে অনেকক্ষণ গল্প করেছে। প্রাণোচ্ছল মেয়েটা আরজুকে পেয়ে আরও চঞ্চল হয়ে উঠেছে। রাত প্রায় 12:30। আরজুর ঘুমে প্রায় ঢুলু ঢুলু অবস্থা। তবুও দুচোখ খুলে রাখার প্রচেষ্টা করে যাচ্ছে। নেতা সাহেবকে বেশ কবার কল করেছে কিন্তু ধরছে না। আরজুর মনে এক রাশ অভিমান জমা হতে লাগল। সকল স্যাক্রিফাইস কি আজ থেকেই শুরু হতে হবে? মানুষটা আসলেই একটা পাথর। নতুন বউ বাড়িতে রেখে দিব্যি কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এমন হাজার কথা ভাবতে ভাবতে আরজু একসময় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। রাত প্রায় 1টার দিকে নাহিদ বাসায় আসল। সুমিকে জিজ্ঞেস করল, তোর ভাবি কোথায়? ভাবি তো রুমে ভাইজান। রাতে খেয়েছে তোর ভাবি? না ভাইজান। আমি এত করে বললাম কিন্তু খেলই না। তোকে না বলে গেলাম আমার জন্য অপেক্ষা করতে মানা করতে? ভাইজান বউরা এমনি হয়। দিন শেষে স্বামীকে পাশে বসিয়ে দেখে শুনে খাওয়াতে চায়। ভাবি আজ সেই সন্ধ্যা থেকে আপনার জন্য অপেক্ষা করছে। নাহিদ মুচকি হেসে পাঞ্জাবির হাতা কনুই অবধি তুলতে তুলতে বলল, তোর ভাবি বর্তমান যুগের স্মার্ট মেয়ে। পতিব্রতা টাইপ কিছু তার সাথে ঠিক যায় না। আপনি তাহলে ভুল জানেন ভাইজান। ভাবিকে আমি যতটুকু জেনেছি তিনি ভীষণ লক্ষ্মী বউ হবে। তিনি আধুনিক যুগের হলেও তার মনটা 90s-এর মেয়েদের মতো। তার মধ্যে স্বামী ভক্তি, শ্রদ্ধা এই বিষয়গুলো আছে। নাহিদ মুচকি হেসে বলল, তুই তো একদিনেই পেকে গেছিস। একদিন ভাবির সঙ্গ পেয়েই এই অবস্থা। সামনে কি হয় কে জানে? সুমি খিলখিল করে হেসে বলল, ভাইজান আপনি সঠিক মানুষকে জীবনসঙ্গী করেছেন। ভাবি এত রূপবতী হয়েও তার মধ্যে কোনো রূপের অহংকার নেই। মানুষটা ভীষণ সহজ সরল প্রকৃতির। কত সহজে আমাকে আপন করে নিয়েছে। আপনার ভাগ্যটা ভীষণ ভালো, এমন বউ পেয়েছেন। কিন্তু তোর ভাবির ভাগ্যটা বড় খারাপ। আমার মতো এমন পাষাণ একজন মানুষ পেয়েছে। কথাটা বলেই নাহিদ উপরে নিজের রুমের দিকে চলে গেল। সুমির উজ্জ্বল মুখটা মুহূর্তেই মলিন হয়ে পড়ল। মানুষ হন্যে হয়ে অর্থ আর ক্ষমতার পেছনে ছুটে, কিন্তু দিন শেষে মানুষগুলো নিজের আপন মানুষগুলোর থেকে দূরে সরে যায়। এক জীবনে সবকিছু কেন পাওয়া যায় না? নাহিদ রুমে প্রবেশ করতেই হৃদয় দমকা হাওয়া বয়ে গেল। তার নিষ্প্রাণ নির্জন ঘরে আজ এক লাস্যময়ী নারীর বাস। এই ঘরের হাজারো দামি সম্পদের উজ্জ্বলতাকে মুহূর্তেই ফিকে মনে হচ্ছে। কারণ বিছানায় শোয়া তার সবচাইতে দামি সম্পদের উজ্জ্বলতার কাছে সবকিছুই ফিকে। তার প্রিয়তমা স্ত্রী গভীর নিদ্রায় মগ্ন। মুহূর্তেই নাহিদের নজর পড়ল আরজুর গৌরবর্ণ চরণ দুটিতে। কালো পায়জামা বেশ খানিকটা উপরে উঠে গেছে।
সেখানে থাকা বাদামি তিলটা যেন সৌন্দর্য বর্ধনের কাজ করছে। নাহিদ দৃষ্টি সরিয়ে হাতের ঘড়ি ঘুলে টেবিলের উপর রাখল। নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে বেরিয়ে আরজুর পাশে ফ্লোরে বসে পড়ল। আরজুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। এই উজ্জ্বল পবিত্র মুখখানা দেখে মুহূর্তেই সারাদিনের ক্লান্তি ভুলে গেল। আগেও বহুবার রাতে আরজুর বাসার সামনে অপেক্ষা করত একটিবার প্রিয়তমার মুখখানা দেখার জন্য। আরজুর ভার্সিটির সামনেও কতবার গেছে তার হিসাব নেই। দূর থেকেই প্রিয়তমাকে দেখে মনকে শান্ত করেছে। আর আজ ভাগ্য সেই প্রিয়সীকে তার ঘরের বউ করে নিয়ে আসল। তার বউ। আসলেই বিশ্বাস হচ্ছে না সেই বাসন্তী শাড়ি পরা কিশোরী মেয়েটা আজ তার বউ। নাহিদ আলতো হাতে আরজুর কোমল ফর্সা গাল ছুঁয়ে দিল। মুহূর্তেই নাহিদের পিঠ বেয়ে শীতল স্রোত বয়ে গেল। নাহিদ চোখ বুজে সেই শীতলতা অনুভব করল। মনের মাঝে হাজারো উষ্ণ অনুভূতির সঞ্চার হতে লাগল। এই মেয়েটা তার কঠিন হৃদয়কে মুহূর্তেই শান্ত করার ক্ষমতা রাখে। দূর থেকে এক কিশোরীকে দেখে নিবরাস নাহিদ ভালোবাসার অতল গহ্বরে তলিয়ে যাবে ভাবতেই পারেনি। নাহিদ আরজুর চুলে আলতো স্পর্শ করে ডাকতে লাগল। আরজু পিট পিট করে তাকিয়ে নাহিদকে দেখে আবার চোখ বুজে ফেলল। আরজুর এই বাচ্চামতে নাহিদ মুচকি হাসল। আবার ডাকল আরজুকে। এইবার আরজু এক লাফে উঠে বসল। নাহিদের দিকে তাকিয়ে বলল, কয়টা বাজে? নাহিদ ঘড়িতে সময় দেখে বলল, 1:30 বাজে। আরজু হাই তুলতে তুলতে বলল, আপনাদের এখানে রাত শুরু হয় 1:30টায়, জানতাম না তো। আরজুর এই খোঁচাটা নাহিদ বেশ বুঝতে পড়ল। আরজুকে একদম বউ বউ লাগছে। ট্রিপিক্যাল বাঙালি বউ। নাহিদ মুচকি হেসে বলল, নিবরাস নাহিদের রাজ্যে এমন অনেক কিছুই হয়। ধীরে ধীরে জানতে পারবে। এখন উঠে ফ্রেশ হয়ে নাও। রাতে না খেয়ে কেন ঘুমিয়েছ? আমার জন্য মোটেও অপেক্ষা করবে না। আমার আসতে অনেক রাত হয়ে যাবে। তোমাকে নিজের যত্ন নিজেই করতে হবে। একজন নেতার বউকে মোটেও দুর্বল হলে চলবে না। মাঝে মাঝে অপেক্ষা মধুর হয়। নাহিদ দাঁড়িয়ে সামনের চুল ব্যাকব্রাশ করতে করতে বলল, সেই মধু কখন বিষ হয়ে শিরা উপসরায় দৌড়াবে বুঝতেই পারবে না। আরজুর মেজাজ খারাপ হল। এই মানুষটা কি রোমান্টিকতার কিছুই বুঝে না? খালি নেগেটিভ কথাবার্তা। এমন নিরামিষ বর নিয়ে কি করে দিন কাটবে তার? ভেবেই ঠোঁট ফুলালো আরজু। নাহিদ বলে উঠল, ঠোঁট ফুলিয়ে বসে না থেকে জলদি ফ্রেশ হয়ে আসো। আরজু ফ্রেশ হতে চলে গেল। নাহিদ হেসে বলল, পাগলি বউ আমার। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ জমেছে। যে কোনো সময় তুমুল বর্ষণের সম্ভাবনা রয়েছে। সাবা খানম তারার সাথে সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত। তিনি বারবার ঘড়িতে সময় দেখছেন। নাস্তা রেডি করে তোয়ালেতে হাত মুছতে মুছতে তারাকে উদ্দেশ্য করে বললেন, তারা জলদি আরজু আর অবনীকে ডেকে তুল। আমার আজ ইম্পর্টেন্ট মিটিং আছে। জলদি নাস্তা শেষ করে বেরুতে হবে। কথাটা বলে নিজেই স্তব্ধ হয়ে গেল। আরজুকে কোথায় পাবে? মেয়েটা তো এই বাড়িতে নেই। তারা মলিন চোখে সাবা খানমের দিকে তাকিয়ে রইল। আরজুর শূন্যতা প্রতিটি দেয়াল অনুভব করতে পারছে। বাড়িটা কেমন খা খা করছে। সাবা খানম দ্রুত হাত মুছে নিজের রুমের দিকে অগ্রসর হলেন। প্রকৃতির এই নিষ্ঠুর নিয়মকে প্রত্যেক মা বাবাকে হাসি মুখে মেনে নিতে হয়। আরজু তো তার মেয়েই। সেই গাল ফোলা মায়াবতী মেয়েটা যাকে এত ভালোবেসে আগলে রেখেছে, সে আজ অন্যের ঘরে চলে গেছে। বোন আর বোনজামাই মারা যাওয়ার পর এই মায়াবী পরীটাকে বুকে তুলে নিয়েছিলেন। মা বাবাকে মনে করে কিশোরী আরজু যখন ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে কেঁদে উঠত তখন যেন তার হৃদয় রক্তক্ষরণ হতো। এই রূপবতী মেয়েটার ভাগ্য তার রূপের মতো এত সুন্দর কেন হল না?
তাই তো অতি যত্নে আরজুকে নিজের কাছে আগলে রাখতে চেয়েছিলেন। জুবাইর আহমেদ তখনও ঘুমিয়ে আছেন। সাবা খানম টেবিল থেকে ফোনটা হাতে তুলে আরজুর নম্বর বের করে কল দিবেন কিনা ভাবতে লাগলেন। আরজুর প্রতি তার অভিমানের পাল্লা এখনও ভারী হয়ে আছে। গত 2 দিন আরজু তাকে বেশ কবার কল করেছে, কিন্তু তিনি অভিমান করে রিসিভ করেননি। তবে এখন আরজুর গলা শুনতে ইচ্ছে করছে। মেয়েটা ভালো আছে তো? নাহিদ আরজুকে কোনো কষ্ট দিচ্ছে না তো? আরজুর পাশে নাহিদকে তিনি একদমই মানতে পারছে না। পুরনো ঘা কেমন তাজা হয়ে ওঠে। আরজুকে তিনি থামাতে পারেনি, কিন্তু আরজুর কোনো ক্ষতি তিনি হতে দিবে না। এই সব ভাবনার মাঝেই শাড়ির আঁচলে টান পড়ায় চমকে পাশে তাকালেন। জুবাইর আহমেদ ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে তার দিকে। সাবা খানম বিরক্ত হয়ে বললেন, সকাল সকাল আঁচল ধরে টানাটানি করছো কেন? জুবাইর আহমেদ মুচকি হেসে বললেন, সকাল সকাল বউয়ের আঁচল ধরে টানার মানে বোঝো না? ঘুম থেকে ওঠার আগেই ফাজলামো শুরু করেছ? এটাকে ফাজলামো না বউ, রোমান্টিজম বলে। সাবা খানম চোখ মুখ কুঁচকে বললেন, এক মেয়ের বিয়ে হয়ে গেল তবুও তোমার রোমান্স শেষ হয় না। জুবাইর আহমেদ দুষ্টু হেসে বললেন, কি যে বলো না? আমরা চাইলে কিন্তু অবনীর জন্য একটা ভাইয়ের প্ল্যান করতে পারি। সাবা খানম একটানে আঁচল ছুটিয়ে জুবাইর আহমেদের পিঠে কিল ঘুষি মারতে লাগলেন। আর বলতে লাগলেন, অসভ্য লোক, তোমার সাথে আমি আর সংসারই করব না। জুবাইর আহমেদ সাবা খানমকে ঝাপটে ধরে বললেন, কোনো একসময় এই অসভ্য লোকের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন ম্যাডাম। সাবা খানম ভীষণ লজ্জা পেলেন। মানুষটা তাকে সবসময় লজ্জা দিতে মুখিয়ে থাকে। তখনই আকস্মিকভাবে রুমের ভেতরে ঢুকে পড়ল অবনী। বাবা মাকে এই অবস্থায় দেখে চোখে হাত দিয়ে বলল, সরি তোমাদের রোমান্সের টাইমে এসে পড়লাম। সাবা খানম দ্রুত উঠে দাঁড়ালেন। কঠিন দৃষ্টি ফেললেন জুবাইর আহমেদের দিকে। তারপর গম্ভীর স্বরে অবনীকে উদ্দেশ্য করে বললেন, দরজায় নক না করে কারো রুমে ঢোকাটা ব্যাড ম্যানার্স অবনী। নেক্সট টাইম যেন এমনটা না হয়। আমি কি জানি নাকি তোমরা সকাল সকাল দরজা খুলে রোমাঞ্চ করছো? অবনীর কথায় সাবা খানম রাগী চোখে অবনীর দিকে তাকালেন। অবনী মিন মিন করে বাবার উদ্দেশ্যে বলল, পাপা আমার টাকা লাগবে, দিয়ে দাও, আমি চলে যাই। কারো অগ্নি দৃষ্টি দেখে ভৎস হতে চাই না। জুবাইর আহমেদ হেসে বললেন, এদিকে আসো মাই প্রিন্সেস, তোমাকে সকল দৃষ্টি থেকে পাপা রক্ষা করব। সাবা খানম রেগে রুম থেকে বেরিয়ে গেলেন। অসভ্য বাবার অসভ্য মেয়ে। অবনী বাবার পাশে বসে দুষ্টু হেসে বলল, এই অগ্নিকন্যাকে কিভাবে পটিয়েছিলে পাপা? আমাদের জন্য একটা শান্ত কোমল মা খুঁজতে পারলে না? জুবাইর আহমেদ হেসে বললেন, এটাকে বলে অপোজিট অ্যাট্রাকশন। আমি শান্ত মানুষ এই অগ্নিকন্যাকে দেখেই কুপোকাত হয়ে গেছিলাম। অবনী মনে মনে হেসে বলল, তার মানে আমার সাথেও হচ্ছে অপোজিট অ্যাট্রাকশন। আমি অশান্ত কন্যা ওই রোবট মানবকে দেখে কুপোকাত হয়েছি। আরজু পিট পিট চোখে ঘুম থেকে উঠে আশেপাশে চোখ বুলাল। হঠাৎ তার চোখ আটকে গেল বড় ড্রেসিং টেবিলের সামনে। শুভ্র পাঞ্জাবি পরিহিত সুদর্শন পুরুষটি পাঞ্জাবির হাতা কনুই অবধি তুলতে ব্যস্ত। আরজু সম্মোহন দৃষ্টিতে সেই দৃশ্য দেখতে লাগল। স্বপ্ন পুরুষকে বাস্তবে পেয়ে আরজুর মাঝে মাঝে মনে হয় হয়তো সবটাই স্বপ্ন। নাহিদ হাতে ঘড়ি পড়তে পড়তে মিররের দিকে দৃষ্টি রেখেই বলল, গুড মর্নিং আরজু। আরজু চমকে গেল। তার দিকে না তাকিয়ে ও কি করে বুঝল সে উঠেছে? পেছনেও চোখ আছে নাকি? আরজু মুচকি হেসে বলল, গুড মর্নিং। নাহিদ ড্রয়ার থেকে কিছু কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে বলল, ফ্রেশ হয়ে আসো আরজু, একসাথে ব্রেকফাস্ট করব, তারপর আমাকে বের হতে হবে।
আর তুমি ক্লাস রেগুলার করছো না কেন? স্টাডি নিয়ে কখনো কোনো কম্প্রোমাইজ করবে না। আরজু খানিকটা লজ্জা পেল। যেখানে তার আগে উঠে মানুষটাকে জাগানোর কথা সেখানে সে উজবুকের মতো ঘুমাচ্ছিল। আরজু নিজের কপাল চাপড়াতে চাপড়াতে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে আসতেই দেখল নাহিদ একটা ফাইলে মুখ গুজে বসে আছে। আরজুকে বের হতে দেখে নাহিদ উঠে দাঁড়াল আর নাস্তা করতে নিচে চলে আসল। খেতে বসে দেখল নাহিদ বেশ দ্রুত খাচ্ছে। আরজু একটু চিন্তা করে জিজ্ঞেস করল, আপনার কি অনেক তাড়া আছে নেতা সাহেব? এত দ্রুত কেন খাচ্ছেন? আরজুর মুখে নেতা সাহেব শুনে নাহিদ মুচকি হাসল। আরজু তাকে এই নামে সম্বোধন করে সেটা তার অনেক আগে থেকেই জানা। তবে আজ সরাসরি শুনে বেশ ভালো লাগল। এমন করে কখনো কেউ তাকে ডাকেনি। নাহিদ নরম সুরে বলল, সচরাচর আমি এইভাবেই খাই। আসলে দ্রুত খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আরজু আর চোখে নাহিদের দিকে তাকিয়ে বলল, খালামণি বলে খারাপ অভ্যাসগুলো ঝেড়ে ফেলাই ভালো। সে যত পুরনো অভ্যাসই হোক না কেন। ঠিক বলেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই খারাপ অভ্যাস থাকা মন্দ না। আরজু আর কিছুই বলল না। খালামণি বলতো কারো বাজে অভ্যাসকে বলে কয় শুধরানো কঠিন। সেগুলো এমনভাবে পরিবর্তন করতে হয় যাতে সেই মানুষটা নিজেই টের না পায়। এই লোককে একদিনে ঠিক করা পসিবল না। তার এই বাজে অভ্যাসগুলোকে ধীরে ধীরে চেঞ্জ করতে হবে। নাস্তা শেষে নাহিদ আরজুর দিকে একটা ক্রেডিট কার্ড এগিয়ে বলল, এই কার্ডটা রাখো আরজু। আরজু অবাক হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। নাহিদ গম্ভীর সুরে বলল, তোমার কিছু প্রয়োজন হলে কার্ড ইউজ করে কিনে নিও। এই মুহূর্তে আমার কাছে কেস নেই। নাহিদের বলার ধরনে আরজুর বেশ হাসি পেল, কিন্তু নিজেকে সংযত করে বলল, আমার কিছু প্রয়োজন নেই। মাসের শুরুতেই খালামণি আমার অ্যাকাউন্টে টাকা সেন্ড করে দেয়। নাহিদ আরজুর কাছাকাছি এসে দাঁড়াল। আরজু খানিকটা চমকে গেল। নাহিদের দিকে একদৃষ্টিতে তাকাল। নাহিদ আরজুর হাত ধরে তাতে কার্ডটা গুজে দিয়ে শান্ত স্বরে বলল, বিয়ের পর থেকে বউয়ের সকল দায়িত্ব থাকে স্বামীর উপর। তার প্রয়োজন অপ্রয়োজন সবটা দেখার দায়িত্ব স্বামীর। তাছাড়া প্রত্যেক পুরুষ অর্থ উপার্জন করে নিজের প্রিয় মানুষদের জন্য। তারা খরচ না করলে এই অর্থের মূল্য কি আদৌ থাকবে? আরজু শুকনো ঢোক গিলল। মানুষটা এত কাছে যে আরজু ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। আরজুর ঘন নিঃশ্বাস নাহিদ বুকে আছড়ে পড়ছে। নাহিদ মুচকি হেসে খানিকটা দূরে সরে দাঁড়াল আর বলল, আমার আসতে একটু দেরি হতে পারে। কয়দিন যাবৎ ভীষণ ব্যস্ততায় কাটছে। আমি জানি বিষয়টা তুমি বুঝবে। অন্য সব স্বামীদের মতো সপ্তাহ খানেক ছুটি নিয়ে বাড়িতে বসা আমার পক্ষে পসিবল না। তুমি অবশ্যই ডিনার সেরে ফেলবে। আমার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। আরজু মাথা নেড়ে সম্মতি প্রকাশ করল। নাহিদ একবার ভাবল আরজুর কপালে আলতো চুমু খাবে কিনা, কিন্তু জড়তার জন্য সেটা করল না। আরজুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আরজুর বেশ মন খারাপ হল। মানুষটা কি ভালো করে বিদায় দিতে পারল না? বিয়ের আগে ঠিক চুমু খেতে পেরেছে, কিন্তু এখন এমন ভাব করছে যেন চুমু কি জিনিস এই লোক জানেই না। অসভ্য লোক একটা। ভারাক্রান্ত মন নিয়ে আরজু রুমে চলে আসল। বিছানার পাশে নাহিদের টি শার্ট পরে আছে। আরজু সেটা তুলে নাকে গুজে দীর্ঘ নিঃশ্বাস নিল। মাতাল করা সুবাস। একজন পুরুষের গায়ের সুবাস এইভাবে কোনো নারী হৃদয় সুখের দোলা দিয়ে পারে আরজুর জানা ছিল না। আরজু মুচকি হেসে টি শার্টে চুমু খেল। হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই আরজু আতকে উঠল। দরজায় নাহিদ দাঁড়িয়ে আছে। তার দিকে বিস্ময় দৃষ্টি নিক্ষেপ করছে। ভীষণ লজ্জায় আরজু হতবম্ব হয়ে পড়ল। নেতা সাহেব আবার ফিরে এলেন কেন?
হাতে থাকা টি শার্টটা পেছনে লুকিয়ে ফেলল আরজু। নাহিদ রুমে ঢুকে টেবিল থেকে একটা ফাইল নিয়ে আরজুর মুখোমুখি দাঁড়াল। আরজুর মন চাইছে এক দৌড়ে এই বাড়ি ছেড়ে পালাতে। এমন অপ্রীতিকর অবস্থায় পড়ে আরজুর মুখ লাল হয়ে গেল। লজ্জায় মাথা নুইয়ে ফেলল। আরজু ভীষণ কান্না পাচ্ছে। মানুষটা কি ভাবছে কে জানে। আরজুর এই লাজুক মুখখানা দেখে নাহিদের বুকে প্রশান্তির হাওয়া বয়ে গেল। দূর থেকে এই হাসি বহুবার দেখলেও এতটা কাছাকাছি দাঁড়িয়ে দেখার সৌভাগ্য আজ হয়েছে। নিজের মনের অদম্য ইচ্ছা পূরণ করতে আরজুর চিবুকে আলতো স্পর্শ করে মুখটা উপরে তুলে নিল। আরজু টলমল চোখে নাহিদের দিকে তাকাল। নাহিদ মুচকি হেসে আরজুর কপালে উষ্ণ স্পর্শ এঁকে দিল। পরম আবেশে আরজু চোখ বুজে নিল। তার সারা দেহ মৃদু কেঁপে উঠল। নাহিদ আরজুর কানে ফিসফিসিয়ে বলল, রূপবতী মেয়েদের জন্য লজ্জা পাওয়া নিষিদ্ধ করা প্রয়োজন। এইভাবে লজ্জা পেয়ে কোনো পুরুষের হৃদয় আঘাত করা ঠিক না। আরজুর মনে হল বুকে কেউ ঢোল পিটাচ্ছে। নাহিদের ওষ্ঠের উষ্ণ স্পর্শ আরজুর বুকে ঝড় তুলে দিয়েছে। আরজু ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগল। আরজুর অস্থিরতা দেখে নাহিদ ঠোঁট টিপে হাসল। আরজুকে আর অস্বস্তিতে না ফেলে রুম থেকে বেরিয়ে আসল। আরজু চোখ খুলে নাহিদকে আর পেল না। কিন্তু আরজুর ঠোঁটে বিস্তর হাসির রেখা ফুটে উঠল। মানুষটাকে যতটা নিরামিষ ভেবেছে তেমনটা না। ভর দুপুরে কাজ শেষ করে বাসায় পৌঁছাল লামিয়া। কিন্তু বাসার দরজায় পৌঁছেই বসার ঘরে একজনকে বসে থাকতে দেখে মেজাজ খারাপ হল। লামিসা লামিয়াকে দেখে উৎফুল্ল হয়ে বলল, দেখো আপু, চাচু আমার জন্য কত সুন্দর ড্রেস এনেছে। তোমার জন্যও অনেক কিছু এনেছে। লামিয়া ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, চুপচাপ এই ড্রেস তাকে ফিরিয়ে দে। খবরদার এইসবে হাত দিবি না। লামিসা কাদো কাদো মুখ করে বলল, তুমি সব সময় এমন করো। এই ড্রেস আমি কিছুতেই দেব না। বলেই দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল। লামিয়া ভীষণ রেগে তার চাচার সামনে দাঁড়িয়ে বলল, এই বাসায় কেন এসেছেন? আর এই সব কেন এনেছেন? লামিয়ার চাচা পান চিবুতে চিবুতে মুচকি হেসে বলল, গুরুজনের দেখলে সালাম দিতে হয়। আপনাকে সালাম দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। এই সব নিয়ে বেরিয়ে যান। লোকটা ভাবলেশহীনভাবে আরাম করে বসে বললেন, এমন করিস কেন মাইয়া? যা আনছি চুপচাপ নিয়া নে। খুশি হইয়া দিছি। লামিয়া প্রচণ্ড রেগে বলল, আমাদের জন্য আপনার কিছু করার প্রয়োজন নেই। আর এইসব আপনি দিয়েছেন না কে দিয়েছে ভালো করেই জানা আছে। আপনার পেছনে থেকে যে আপনাকে দিয়ে এইসব করতে বাধ্য করছে তাকে বলে দিবেন কারো দয়া আমি চাই না। আমার প্রতি দয়া দেখলেই নিজেকে পাপ মুক্ত করতে পারবে না। লোকটি এইবার উঠে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বললেন, মাইয়া মানুষের এত তেজ ভালো না। উনি কত প্রভাবশালী লোক জানিস? উনি যা খুশি হোক তাতে আমার কিছু আসে যায় না। তার ভয় আপনি কাঁপতে পারেন, আমি না। আমার বাবার গ্রামের ভিটে মাটি আত্মসাৎ করে আমাদের ঘর ছাড়া করেছেন। আবার কয়দিন পরই ওই লোকের ধোলাই খেয়ে সেই সম্পদ ফিরিয়ে দিয়েছেন। ওই লোকের হাতে ধোলাই খাওয়ার আগে নিজের ভুল বুঝে আসতেন, তবে আপনাকে যথাযথ সম্মান দিতাম। কিন্তু আপনি ওই লোকের ভয় এইসব করেছেন। তাই আমার কাছ থেকে এর চাইতে ভালো ব্যবহার কখনোই পাবেন না। প্রচণ্ড ক্ষিপ্ত হলেও নিজের রাগ গিলে নিয়ে অর্ধবয়সী লোকটি বললেন, তুই দিন দিন বেয়াদব হইয়া যাইতাছস। লোকটা তোরে ভালা জীবন দিতে চাইতাছে আর তুই থু মাইরা সেই সুযোগ পায় ফালাইতেছস। লামিয়া অঙ্গুল তুলে বলল, ওই লোকের কোনো সাহায্য আমার চাই না। নিজে ঘা দিয়ে আবার মলম লাগাতে এসেছে। চাই না আমার কিছু। বলেই লামিয়া লামিসার রুমে চলে গেল। সেখান থেকে জোর করে লামিয়ার হাত থেকে ড্রেস এনে চাচার হাতে ধরিয়ে দিল। লোকটা বিরক্ত হয়ে সে সব নিয়ে চলে গেল, কিন্তু ভুল করে একটা চিরকুট ফেলে গেল।
লামিয়া সেটা খেয়াল করতেই খুলে দেখল সেখানে লেখা, এক পাপী বড় ভাইয়ের পক্ষে থেকে ছোট বোন দুটির জন্য ছোট্ট উপহার। এই ভাইটাকে মাফ করে উপহারগুলো গ্রহণ করো বোন। লামিয়া চিরকুটটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিল। নিজের রুমে এসে চুপচাপ বসে রইল। দুচোখ তার অশ্রুতে ভিজে গেল। এই মানুষগুলো তার এই দুর্বিষহ জীবনের জন্য দায়ী। লামিয়া নিজেকে শান্ত করে ছোট বোনের কাছে গেল। লামিসা বিছানায় মুখ গুজে কাঁদছে। লামিয়া বোনের মাথায় হাত বুলাতে গেলে লামিসা হাত ঝেড়ে ফেলে দিল। লামিয়া বুঝল ছোট্ট বোনটা বেশ রেগে আছে। তাই আবার মাথায় হাত বুলিয়ে বলল, আমার উপর রেগে আছিস? তোকে কতবার বলেছি এই লোকের দেওয়া কিছু না নিতে? লামিসা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, সে আমাদের চাচু হয়, পর কেউ না। কতদিন ধরে এমন একটা ড্রেস কেনার শখ ছিল। লামিয়ার ভীষণ কান্না পাচ্ছে। লামিসার মতো সে কেন কাঁদতে পারে না? সে কেন কেঁদে কারো কাছে অভিযোগ করতে পারে না? লামিয়া কাপা গলায় বলল, যেই মানুষগুলো বিপদের দিনে তোকে আরো বিপদের দিকে ঠেলে দেয় তারা কখনো আপন হয় না। তোর বোনটার সামর্থ্য অল্প হতে পারে কিন্তু আত্মমর্যাদা অনেক বেশি। কারো দয়া নিয়ে বাঁচতে চাই না। নিজে পরিশ্রম করে তোর ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে চাই। তোর জন্য অত দামি ড্রেস কিনে না দিতে পারলেও নিজের সামর্থ্যের সর্বোচ্চটা তোকে কিনে দিব। তবুও রেগে থাকবি? লামিসা তখনও বিছানায় মুখ গুজে আছে। লামিয়া মাথা নিচু করে দুফোঁটা অশ্রু ফেলে বলল, আমি তোর কোনো ইচ্ছাই পূরণ করতে পারছি না। তোকে ভালো লাইফ দিতে পারছি না। আমি আসলেই ব্যর্থ। লামিসা এইবার মুখ তুলে তাকাল। বোনের চোখে অশ্রু দেখে তার কোমল হৃদয় হু হু করে উঠল। দ্রুত উঠে বড় বোনের চোখের অশ্রু মুছে বলল, সরি আপু, আর এমন করব না। তুমি প্লিজ কেঁদো না, তাহলে আমিও কেঁদে দিব। লামিয়া বোনকে বুকের মাঝে ঝাপটে ধরল। এই পৃথিবীতে তার এই বোনটা ছাড়া আপন কেউ নেই। বাবা মা মারা যাওয়ার পর আত্মীয়স্বজনদের বাস্তব চেহারা তার দেখা হয়েছে। সবাই বড্ড স্বার্থপর। নাহিদ একটা মিটিং শেষ করে নিজের রুমে এসে বসল। আসিফ এসে জানালো পার্টির কিছু ছেলেরা এসেছে দেখা করতে। নাহিদ তাদের আসতে বলল। ছেলেগুলো আসলে নাহিদ তাদের উদ্দেশ্য বলল। খায়রুল, আপডেট বল ভাই। পাশের এলাকায় কয়েকদিন আগে যেই মেয়েটার রেপ অ্যান্ড মার্ডার কেসের বিষয়ে বলেছেন সেটার ইনভেস্টিগেশন করেছি। কাজটা বিরোধী দলের লিয়াকত আলীর বনপ করেছে। শালা বর্তমানে আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। কাজটা করতে লিয়াকত আলী সাহায্য করেছে। নাহিদ চেয়ারে হেলান দিয়ে বসে নিচের ঠোঁটে আলতো হাত বুলাল। সামনের ছেলেটার দিকে আর চোখে তাকিয়ে বাঁকা হেসে বলল, তোকে কি করতে হবে সেটা তো জানিসই। আকাশ পাতাল যেখানেই লুকিয়ে থাকুক বের কর শালাকে। তারপর কি করতে হবে আমি বুঝব। ছেলেটা একটু চিন্তিত হয়ে বলল, ভাই লিয়াকত আলী বেশ পাওয়ারফুল আর ভয়ঙ্কর লোক। শুয়োরের বাচ্চা ক্ষমতায় না থাকলেও চরকি ঘুরিয়ে চলছে। সরাসরি ওর বোনপোর দিকে হাত দেওয়া ঠিক হবে? নাহিদ চেয়ার দুলিয়ে বলল, ওর মতো দুর্নীতিবাজ স্ক্রাউন্ডেলকে নাহিদ ভয় পায় না। ওর মতো সস্তা নেতাকে কি করে রাস্তায় নামতে হয় আমার ভালো করেই জানে আছে। ছেলেটা মুচকি হাসল। নাহিদ ভাই যে কেমন ধড়িবাজ লোক সেটা ভালো করেই জানা আছে। এই লোক ভাই ও তার দাদাজানকে বহু বছর আগে থেকেই টার্গেট করে ক্ষতি করতে চাইছে, কিন্তু পারে উঠেনি। নাহিদ চেয়ারে বসে ভাবতে লাগল তার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। লিয়াকত আলী একজন অসৎ, দুর্নীতিবাজ নেতা। বহুদিন যাবৎ বিরোধী দলের এমপি পদে নিয়োজিত আছে। এই লোকটাকে নাহিদ চাইলেই এক নিমিষেই শেষ করে ফেলতে পারে। কিন্তু নাহিদ চায় এই লোকটার যোগ্য শাস্তি হোক। এত সহজে এই লোকের মৃত্যু হোক নাহিদ চায় না। এই লোকটা বহু মানুষের সম্পদ লুটপাট করেছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে।
তাছাড়া এই মানুষটার তার জীবনের কালো অধ্যায়ের সূচনাকারী। লোকটাকে সে এত সহজে ছাড়বে না, ঠিক সময় মতো ছাই দিয়ে ধরবে। নাইম মাহমুদ বিকেলে ছাদে বসে চা খেতে খেতে প্রকৃতি দেখছেন। মনটা তার বেশ ফুরফুরে। নাহিদকে নিয়ে তিনি এতদিন ভীষণ চিন্তায় ছিলেন। ছেলেটা সারাদিন বাইরে বাইরে ভবঘুরে হয়ে ঘুরে বেড়ায়। রাজনীতির এই নোংরা খেলা রুখতে যেয়ে ছেলেটা নিজেও সেই কাদার ছিটেফোঁটা গায়ে মেখে ফেলছে। তার অশান্ত রাগী ছেলেটা সবার সামনে শান্ত থাকলেও ভেতরে তার কঠিন রূপটা সম্পর্কে তিনি অবগত। এই ছেলেকে থামানোর কোনো পথ তার জানা ছিল না, কিন্তু আরজুকে দেখে তার অশান্ত হৃদয় শান্ত হয়েছে। এই একটা মেয়েই পারবে তার ছেলেকে এসব থেকে দূরে রাখতে। সেই কিশোরী আরজুর প্রেমে পড়ে তখনই তার ছেলেটা শান্ত হয়ে গেছে। আর বর্তমানে মেয়েটা তার ছেলের বউ। আর মেয়েটা নাহিদের প্রতি ভীষণ দুর্বল। তার মানে এই মেয়েটা চাইলে নাহিদকে পুরোপুরি পাল্টে ফেলার ক্ষমতা রাখে। নাইম মাহমুদ নিজেই জানে না এই মিরাকেল কি করে হল। দূরে থাকলেও নাহিদকে তিনি সব সময় চোখে চোখে রেখেছেন। নাহিদ আরজুর কাছ থেকে সব সময় দূরেই থেকেছে। দূর থেকে আরজুকে আগলে রেখেছে। তারপরও আরজু কি করে নাহিদের প্রতি এতটা আকৃষ্ট হয়েছে সেটা বুঝতে পারছে না। হয়তো এটাই সৃষ্টিকর্তার খেলা। নিয়তি আসলে এই দুজনকে বহু আগেই এক ডোরে বেঁধে রেখেছিল। তাই তো এত বাধা বিপত্তির পরও এরা আজ স্বামী স্ত্রী। দূর থেকে নাইম মাহমুদকে মুচকি হাসতে দেখল জেরিন। ছাদে হাঁটতে এসে বাবাকে হাসতে দেখে কৌতূহলী মন নিয়ে বাবার সামনে দাঁড়াল আর বলল, OMG, আমার গম্ভীর পাপা আজ মুচকি মুচকি হাসছে। ঘটনা কি? নাইম মাহমুদ চঞ্চল মেয়ের দিকে তাকিয়ে বললেন, হাসছি একটা বিশেষ কারণে। কি কারণ? ভাইকে ডেকে আনো, তোমাদের একটা টপ সিক্রেট শেয়ার করব। রিয়েলি পাপা? জেরিন দৌড়ে তার ভাইকে টেনে নিয়ে আসল। নাইম মাহমুদ ফিসফিসিয়ে বলল, তোমাদের কাছে এখন যা শেয়ার করব সেটা একদম সিক্রেট রাখতে হবে। দুই ভাই বোন উৎসুক হয়ে বাবার কথায় সম্মতি প্রকাশ করল। নাইম মাহমুদ বললেন, তোমাদের প্রিয় ভাইজান বিয়ে করে ফেলেছে। দুই ভাই বোন অবাক হয়ে বাবার দিকে হা হয়ে তাকিয়ে রইল। তারপর চিৎকার করে বলল, কি? হুশ, আস্তে। এই বিষয়ে এখন বাসায় কাউকে কিছু বলার প্রয়োজন নেই। সময় হলে সবাইকে জানাব। তোমাদের শ্রদ্ধা ভাইজান এই মুহূর্তে বিষয়টা পাবলিক করতে চাচ্ছে না। জেরিন বলল, বড় ভাইয়া কাকে বিয়ে করেছে? কবে বিয়ে করেছে? আমাদের জানালো না কেন? আমি তার একমাত্র বোন হয়েও কিছু জানলাম না। নাইম মাহমুদ হেসে বললেন, এই সব প্রশ্ন তোমাদের ভাইকে জিজ্ঞেস করো। বলেই তিনি মুচকি হাসলেন। এইবার তার এই চটপটে মেয়ে প্রশ্ন করে নাহিদের মাথা খাবে। জেরিন বলল, অবশ্যই করব। আমাকে না জানিয়ে বড় ভাইয়া এত বড় ঘটনা ঘটিয়ে ফেলল। আমি ভাইয়ার বিয়ের জন্য কত কিছু প্ল্যান করে রেখেছিলাম, সব ভেস্তে গেল। জেরিনের ছোট ভাই তার মাথায় থাপ্পড় মেরে বলল, বেকুব একটা, তোর প্ল্যানের গুল্লি মারি। এইদিকে এত কিছু হলো সেই চিন্তা নেই, উনি প্ল্যান ভেস্তে যাওয়ার চিন্তায় কাঁদতেছে। জেরিন রেগে বলল, ছোট ভাইয়া খবরদার মাথায় মারবে না। এমনি আমি পড়া মনে রাখতে পারি না। তোমার জন্য একদিন আমার মেমোরি লস হয়ে যাবে। হলে ভালো হবে। তোকে রাস্তায় ফেলে আসব। বলবো তুই রাস্তার মেয়ে। ভাইয়া ভালো হবে না কিন্তু বলে দিলাম। নাইম মাহমুদ দুজনকে ধমকে উঠলেন আর বললেন, তোমাদের ঝগড়া নিচে যেয়ে করো। জেরিন উঠে বলল, আমি এখনই ভাইয়ার বাসায় যাব। ভাইয়ার তো খবর করে ছাড়ব। একমাত্র বোনকে ছাড়া কি করে বিয়ে করে নিল জবাব দিতেই হবে। বলেই জেরিন নিচে চলে গেল। নাইম মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বললেন,
কি তুমি যাবে না? আমার যাওয়া কি ঠিক হবে? অবশ্যই। তোমার ভাই হয়। যাবে না কেন? আর কেউ না জানুক, আমি তো জানি তুমি তোমার ভাইকে কতটা ভালোবাসো। তোমার ভাই রাগী হতে পারে কিন্তু মানুষটা ভালো। তুমি ভাইয়াকে সবচাইতে বেশি ভালোবাসো, তাই না? কিন্তু কখনো ভাইয়াকে বুঝতে দাও না কেন? নাইম মাহমুদ মলিন হেসে বললেন, তোমার ভাইয়ের চোখে আমি অপরাধী। তাই আমি হাজার ভালোবাসা দেখালেও কাছে অবান্তর লাগবে। তাই দূর থেকে ভালোবাসাই শ্রেয়। চলবে।